আসসালামু আলাইকুম। আজকে লাইভের সবাইকে স্বাগতম। তোমরা যারা আজকে লাইভ করার জন্য অপেক্ষায় ছিলে প্রত্যেকে যুক্ত হয়ে যাও, আর যারা এখানে যুক্ত হয় না তাদেরকে একটা মেনশন করে দাও। আজকে লাইভে আমরা ছোটো ছোটো টপিকস নিয়ে আলোচনা করব। ডেঙ্গু, এটা অনেকে জানো যে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র যেটা আছে সেখানকারই চতুর্থ অধ্যায়ের একটা অংশ ডেঙ্গু। এই ডেঙ্গু রোগটা নিয়ে আমরা আজকে যে ইন্টারমিডিয়েটের সিলেবাসের আলোকে আলোচনা করব। তো তার আগে তোমরা একটু তোমাদের বন্ধুবান্ধব সবাইকে মেনশন করে দাও। বেশ কিছু যুক্ত হলে আমরা মূল আলোচনা শুরু করে দেব। আজকে আমাদের এই লাইভ চলাকালীন আমাদের হয়তো 30 মিনিট পর্যন্ত লাইভটা হবে। এই লাইভ চলাকালীন যারা সর্বোচ্চ মেনশন করবে তোমাদের বন্ধুবান্ধবদের, তাদেরকে আমরা ইনশাআল্লাহ উৎসাহ দিব, পুরস্কৃত করব। তার জন্য টি শার্ট রয়েছে, আমাদের এখানে বিভিন্ন শিক্ষা সামগ্রিক গিফট রয়েছে, সেগুলো থাকবে। তো আমি দেখি তোমরা কয়জন যুক্ত হয়েছো। আস্তে আস্তে প্রত্যেকে মেনশন করে দাও একজন আরেকজনকে, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। আমি 18 জনকে দেখতে পাচ্ছি। বেশিক্ষণ লাগবে না, আমরা কথায় কথায় এই টপিকটা মুখস্থ করে ফেলবো। ডেঙ্গুটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। অনেকজনকে আমি দেখতে পাচ্ছি যারা যুক্ত হয়েছে। তো তোমরা, আমি আবারও বলি, আজকে তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে যারা মেনশন দিবে, আজান দিচ্ছে, আজান শেষ হতে হতে তোমরা মেনশন করো। আজান শেষ হলে মাত্র আমরা মূল আলোচনায় চলে যাব। আজান শেষ হতে হতে তোমরা একটু মেনশন করো সবাইকে। আজান শেষ হলে মাত্র আমরা মূল আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কমেন্টটা পিন করে দিস। আর শেয়ার করে দিছো তুমি। যাই হোক, আমরা আজান শেষে আবারও ব্যাক করলাম। তোমরা যারা যুক্ত হয়েছো প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমরা প্লিজ প্রত্যেকে শেয়ার করে দিবা লাইভটা। আর হচ্ছে যে যারা মেনশন করার সুযোগ আছে অবশ্যই মেনশন করে দিবা। আমি আবারও বলছি, তোমাদের যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, তোমাদের এগুলো দেখতেছে, তোমাদের বড় ভাইয়ারা আছে, ওইগুলো কমেন্টে যারা দেখতেছে, তারা তাদের দৃষ্টিতে যারা বিজয়ী হবে তাকে আমরা একটা টি শার্ট দিব, এবং আমাদের একটা সুন্দর ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা দিব।
তো আমরা এখন থেকে যেগুলো এরকম পাবলিক লাইভ হবে প্রতিটা লাইভে আমরা এরকম তোমাদের কী বলা হয় গিফটগুলো দিব। তাহলে নাসির আমাকে একটা ক্যালেন্ডার দাও। এই ক্যালেন্ডারটা খুবই সুন্দর একটা ক্যালেন্ডার আমার বানানো। কেমন এই ক্যালেন্ডারটা নাসির দেখা যাচ্ছে এটা? এই ক্যালেন্ডারটা দিব যারা হচ্ছে যে সর্বোচ্চ মেনশন করবা, সর্বোচ্চ মেনশন শেয়ার অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার সব কিছু মিলিয়ে যার অ্যাক্টিভিটি আমরা দেখবো সর্বোচ্চ আজকে, তাকে আমরা এই ক্যালেন্ডারটা দিব এবং সাথে একটা টি শার্ট দিব। নাসির টি শার্টটা একটু দেখাও, ওদের একটা টি শার্টও পাঠাবো আমরা। এই ক্যালেন্ডারটা দিব। এখন থেকে আমরা যে কয়টি পাবলিক লাইভ করব প্রতিটা লাইভের মধ্যে এরকম তোমাদের জন্য অবশ্যই উৎসাহমূলক বিভিন্ন গিফট থাকবে। এই ক্যালেন্ডারটা খুবই মজার একটা ক্যালেন্ডার। তোমরা দেখবা যে এখানে মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, তারপরে কিডনি এবং যকৃৎ এই 5টা গুরুত্বপূর্ণ অঙ্গকে আমি 5জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে তুলনা করে এবং তাদের শরীরের মধ্যে তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে 5 তারকায় বায়োলজি এই জিনিসটা বানিয়েছি। এটা তুমি দেওয়ালে টাঙ্গায় রাখলে জাস্ট তোমার একজন খেলোয়াড়ের দিকে তাকালে একটা টপিক তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, যে সর্বোচ্চ মেনশন করবে, লাইক শেয়ার কমেন্ট এবার যে সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে আর কি, তো তাকে আমরা এরকম একটা ক্যালেন্ডার সাথে নাসির একটা টি শার্ট দাও আমাকে। আরটা হচ্ছে এই যে টি শার্ট, এই যে একটা টি শার্ট, এই টি শার্টটা আমরা সাথে কুরিয়ার করে তার জন্য পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আর লাইভ শেষের দিকে আমরা বিজয়ীর নাম ঘোষণা করে দিব। যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ডেঙ্গু একটা টপিক। সেটা হচ্ছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান 4র্থ অধ্যায়, যেটা অণুজীব বলা হয়, সেখানকার ভাইরাস যে অংশটা সেখানকার একটা টপিক, ছোট্ট একটা টপিক্স তোমরা প্রত্যেকে মুখস্থ করে নিতে পারবো অল্প সময়ের মধ্যে। অনেকে আছে হয়তো আমরা যারা সেকেন্ড ইয়ার অ্যাডমিশন ব্যাচের অনেকে এখানে থাকতে পারে, তাদেরকে আমি মুখস্থ করিয়েছি এটা অনেক আগে। তো তোমরাও তাকেও দেখি, ওই গল্পটা আমরা পড়বো আজকে। একটা খুব সুন্দর মজার গল্প বলবো। রানার বাবি পালিয়ে যায়, মনে আছে তোমাদের নিশ্চয় অনেকে শুনেছো। রানার বাবি পালিয়ে যায়, তাকে এনে কিভাবে বিচার করা হচ্ছে, এর মধ্যে ডেঙ্গুটা আমরা কীভাবে মুখস্থ করবো। রানার পালানো ভাবিকে নিয়ে আমরা আজকে ডেঙ্গুটা মুখস্থ করে ফেলবো। আমি আবার বলছি, এই ডেঙ্গু ওইটুকু আমরা আলোচনা করবো, ইন্টারমিডিয়েট সিলেবাসের আলোকে যতটুকু আছে ওইটুকু আলোচনা করব। তো আমি 100 দেখতে পাচ্ছি, ভেরি গুড। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং একটু প্লিজ তোমরা মেনশন করো এবং হচ্ছে শেয়ার করো তোমাদের এগুলো দেখার জন্য। তোমাদের আকিব ভাইয়া এবং তোমাদের সজীব ভাইয়া, দুজনে সিএমসির আমার স্টুডেন্ট, তো এবং তোমাদের নাসির ভাইয়া আমাদের ম্যানেজার, এবং 3জনে ওরা দেখতেছে। তোমাদের ওদের দৃষ্টিতে যাকে মনে হবে খুব বেশি অ্যাক্টিভ ছিল তাকে আমরা পুরস্কৃত করবো। আর যে আজকে পুরস্কার পাবো না, অবশ্যই আমাদের শুক্রবার আবার লাইভ আছে, ওই লাইভের মধ্যে তোমরা চেষ্টা করবা যে তোমরা আরেকটা গিফট নেওয়া যায় কিনা। এখানে প্রতিদিনই নানা রকম গিফট আমরা ইনশাল্লাহ দিব তোমাদের জন্য। তো যাই হোক, আমরা ডেঙ্গু টপিকটাতে চলে যাব। এখন যাওয়ার আগে আমি আবার একটু বলে দিই, আমাদের যে ব্যাচের যে প্রোগ্রামগুলো, রিসবিট বায়োলজি 2টা প্রোগ্রাম চলতেছে সামনে আসতেছে। একটা হচ্ছে এসএসসি 21 অর্থাৎ সামনে যারা পরীক্ষার্থী তাদের জন্য শুধুমাত্র 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ ফ্রি কোর্সটা করার সুযোগ আছে। তারা রেজিস্ট্রেশন করলে ওই বিনিময়ে টি শার্ট দিয়ে দিবে তাদেরকে। ওইটা শুধু এনলিস্টেড করার জন্য কী বলা হয়, রেজিস্ট্রেশন ফিটা নেওয়া হচ্ছে। সম্পূর্ণ শর্ট সিলেবাস কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ এসএসসি 21 ব্যাচ যারা আছে। আর এসএসসি 22 অর্থাৎ বর্তমানে যারা সেকেন্ড ইয়ারে যাচ্ছ ফার্স্ট ইয়ার থেকে, তাদের জন্য 1 জুলাই থেকে শুরু হচ্ছে সেকেন্ড ইয়ারের ব্যাচ। তো ওইটা তো আমাদের 1 জুলাইয়ের মধ্যে টাকা পেমেন্ট করলে একটা বিশাল ছাড় আছে ওই কোর্সটাতে। তো তোমরা ওইটাও লুপে নিতে পারো যারা খুব বেশি চাও যে মজায় গল্পে আনন্দে বায়োলজি পড়বা তাদের জন্য। আমি সবসময় বিশ্বাস করি বায়োলজি সাবজেক্টটা হচ্ছে যেমনটা বুঝতে হয় তার চেয়ে বেশি মনে রাখতে হয় আসলে। তার মানে হচ্ছে যে বেসিক বোঝার পর অবশ্যই মুখস্থ রাখা ছন্দ, গল্প, নাটক, দৃশ্যপট তোমার দরকার হবে। তো সেই জায়গায় যারা আসতে চাও, মজা করে পড়তে চাও, তাদের অবশ্যই স্বাগতম। 1 জুলাই থেকে এসএসসি 22 অর্থাৎ বর্তমানে যারা ফার্স্ট ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে যাচ্ছ, তাদের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। 1 জুলাইয়ের মধ্যে ভর্তি হলে অবশ্যই একটা ছাড় আছে, অনেক বড় একটা ছাড় আছে। এই গ্রুপেই সকল সার্কুলেশন দিয়ে আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা সেই সার্কুলেশন দেখে ভর্তি হয়ে যাবে। এখন আসি আমরা মূল আলোচনা শুরু করে দিই। মাঝে আমরা কথা বলবো ডেঙ্গু নিয়ে কথা বলবো। যেটুকু তোমরা সময় থাকবে, হয়তো 20 মিনিট, 25 মিনিট বা আধা ঘন্টা যতটুকু থাকবে, এর মধ্যে দিয়ে আমরা ক্ষুদ্র একটা জিনিস অর্জন করার চেষ্টা করব। আজকে আমরা যা পড়বো এখানে যা মুখস্থ হয়ে যাবে আজীবন তুমি বলতে পারবো। আমরা দুষ্টামি করে মুখস্থ করবো। তোমার সেই মুডটা থাকতে হবে। আমি যখন গল্প বলা শুরু করব, তোমার সেই গল্পটা নেওয়ার মতো মুডটা থাকতে হবে। তাহলে দেখবো যে খুবই ইজি একটা জিনিস। এটা কেমন? তো তোমাদের ইন্টারমিডিয়েটের আলোকে, আমি আবারও বলছি, ডেঙ্গু তো বিস্তারিত একটা বিষয়, কিন্তু এটা ইন্টারমিডিয়েটের আলোকে যতটুকু লাগে ওইটুকুই আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কেমন? তো আমি 115 জনকে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। যারা রেকর্ডেড দেখবে তাদেরও স্বাগতম। আমরা মূল আলোচনায় ফেরত যাচ্ছি, ডেঙ্গু নিয়ে আলোচনা করব। তো ডেঙ্গু জিনিসটা বর্তমানে ডেঙ্গুর মৌসুম বলতে গেলে, ডেঙ্গুর মৌসুম বর্তমানে জুন জুলাই এই সময়টাতে খুব বেশি প্রাদুর্ভাব বেড়ে যায় আমাদের দেশে ডেঙ্গুর।
অর্থাৎ ডেঙ্গু বাহী যে মশকি, সে মশকির খুব বেশি প্রাদুর্ভাব বেড়ে যায় এবং যার কারণে ডেঙ্গু রোগটা হয়ে থাকে। যাই হোক, আমরা এটা সম্পর্কে একটু মোটামুটি জেনে নিই। এখন দেখো, আমি একটা স্লাইড ভিত্তিক পড়াবো যাতে তোমাদের সময় নষ্ট কম হয়। আমরা ডেঙ্গুটা নিয়ে আলোচনা করব। তো এই ডেঙ্গুর মধ্যে যে জিনিসটা আমি প্রধানত বলতে চাইবো, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি। আমি একদম মানে সামনের কথাটা শুরুতে বলে ফেলি। কারো যদি ডেঙ্গু হয় তাদের অনুচক্রিকা কমে যায়, এটা মাথায় রাখিও। গত বছরের আগের বছর মনে হয় খুব বেশি ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল ঢাকাতে খুব বেশি খারাপ অবস্থা ছিল ডেঙ্গুর। তো এই ডেঙ্গুর ক্ষেত্রে যেটা খুবই ডেঞ্জারাস সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাটিলেট বা অনুচক্রিকা যেটা আছে এটা অহরহ ভেঙে যায়, যার কারণে আমাদের দেহের অভ্যন্তরীণ যে রক্তকে বলা হয়নি ধরে রাখার যে ক্ষমতা সেটা না হয়ে খুব বেশি রক্তক্ষরণ শুরু হয়। তো যাই হোক, দেখো অনেকে কমেন্ট করছে অন্য কিছু দেন, গিফট বা টি শার্ট একটা পাইছি। ঠিক আছে, আজকে আমরা টি শার্টটা দিই, অন্যদিন হয়তো অন্য কিছু দিব, অনেক সময় চকলেট দিব, মিষ্টি দিব, এক একটা জিনিস দিব। ঠিক আছে, তোমরা কমেন্ট করতে থাকো, মেনশন করতে থাকো। আজকে আমরা ডেঙ্গু নিয়ে আলোচনা করতেছি। যে ডেঙ্গু শব্দটা আমরা জানতে পারতেছি সেটা হচ্ছে সেই ডেঙ্গু শব্দটা এসের সাথে একটা স্প্যানিশ ওয়ার্ড, প্রত্যেকে মনে রাখবে স্প্যানিশ অর্থাৎ স্পেন, তোমরা চেনো প্রত্যেকে। ওই স্পেনের একটা শব্দ হচ্ছে ডেঙ্গু। তাহলে এই ডেঙ্গুটা আসলে আসছে কোত্থেকে? ওই শব্দটা, এই শব্দটা আসছে হচ্ছে যে পূর্ব আফ্রিকার দেশগুলোর একটা শব্দ সহিলি, প্রত্যেকে বলে সহিলি একটা শব্দ আছে। এই সহিলি শব্দ থেকে আসলে ডেঙ্গু শব্দটা আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সহিলি থেকে সরাসরি ডেঙ্গু আসে নাই, সহিলি থেকে ডিঙ্গা শব্দটা এসেছে। ডিঙ্গা আমরা এখান থেকে আলোচনা শুরু করি। আমরা খুব মজার একটা গল্প পড়বো আজকে। রানার পালানো বাবিকে নিয়ে গল্প। রানা সে গল্প বলবে, গল্প শুনতে শুনতে ডেঙ্গুর বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে ফেলবো আমরা। এই পূর্ব আফ্রিকার যে শব্দ সহিলি, সে সহিলি থেকে ডিঙ্গা শব্দটা বিবর্তিত হয়ে এসেছে। এই ডিঙ্গা শব্দের অর্থ হচ্ছে মেরুদণ্ডে ব্যথা। মেরুদণ্ডে ব্যথা, এটা লিখতে হবে না, এখানে লেখা আছে। তাহলে দেখো, এই সহিলি বা ডিঙ্গা, এই ডিঙ্গা শব্দ থেকে ডেঙ্গু শব্দটা এসেছে। যে ডেঙ্গু পরিবর্তিত রূপটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্প্যানিশ শব্দ, কিন্তু তার অরিজিনটা হচ্ছে পূর্ব আফ্রিকার একটা শব্দ সহিলি বা ডিঙ্গা, যার আমাদের বাংলা শব্দ হচ্ছে মেরুদণ্ডে ব্যথা। আশা করি প্রত্যেকে বুঝেছে। এখন থেকে যদি কারো ডেঙ্গু হয় তোমরা বলবা আমার তো মেরুদণ্ডে ব্যথা হয়েছে। ঠিক আছে, আসলে মেরুদণ্ড ব্যথারই স্প্যানিশ অর্থ হচ্ছে যে কি ডেঙ্গু। এখন দেখো, সেই ডেঙ্গুর অনেকগুলো নাম রাখি, যেমন আমরা ডেঙ্গু বলি তাদেরকে, এবং আমরা গ্রামে এটাকে হাড় ভাঙ্গা জ্বর বলি। এত বেশি মেরুদণ্ড ব্যথা হয়, এত বেশি ব্যথা হয় এখানে পেছনের দিক দিয়ে, তখন মানুষের মুরব্বীরা বলে আল্লাহ তো হাড় ভাঙ্গি গিয়ে আল্লাহ। ঠিক আছে, হাড় ভাঙ্গা ব্যথা হয় বলে এটাকে হাড় ভাঙ্গা জ্বরে বলা হয়। মনে হচ্ছে পিছন থেকে কি করে সুরমার করে ফেলতেছে ব্যথা হইতে হইতে হইতে, এই জন্য হাড় ভাঙ্গা জ্বর বলে। এটাকে অনেকে ডেন্ডিয়া বলে। হ্যাঁ, ঠিক আছে, ডেন্ডিয়া একটা নাম বলা হয়, একটা ব্যাকবোন ফিভার বলা হয়। ভাই একটু জেনে রাখা আর কি। ব্যাকবোন ফিভার মানে হচ্ছে মেরুদণ্ডে ব্যথা হচ্ছে এই জায়গাটাতে। বারবার এটা এক ভাষায় ডেন্ডি বলতেছে, একবার ব্যাকবোন ফিভার বলছি, আমাদের খাঁটি বাংলা ভাষা হাড় ভাঙ্গা জ্বর বলছে। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে প্রত্যেকের এই জিনিসটা মনে থাকবে কিনা। ডেঙ্গু কোন দেশের শব্দ? ডেঙ্গু হচ্ছে স্প্যানিশ শব্দ। এটা এসেছে কোত্থেকে? পূর্ব আফ্রিকার একটা শব্দ সহিলি বা ডিঙ্গা থেকে, যেটার অর্থ হচ্ছে মেরুদণ্ডে ব্যথা। তাহলে এটাকে আমরা সবসময় মনে রাখবো। ডেঙ্গুর অন্যতম আরেকটা লক্ষণ হচ্ছে মেরুদণ্ডে ব্যথা হবে। একটা লক্ষণ তো তাদের অনুচক্রিকা কমে যাওয়ার কারণে রক্তক্ষরণ হতে পারে, আর একটা ব্যথা হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, যার কারণে ব্যাকবোন ফিভার, হাড় ভাঙ্গা জ্বর, কত কথা বলা হচ্ছে এখানে, তাই না? তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই, বেশিক্ষণ সময় নেবেন, অল্প সময় আমরা ডেঙ্গুটা মুখস্থ করে দিব তোমাদের। এই জিনিসটা আমরা বুঝলাম মাত্র। এখন দেখো, ডেঙ্গু জিনিসটা, এই ডেঙ্গু যে রোগটা, এই ডেঙ্গু রোগটা কি গঠিত? এটা বেশিরভাগই আমাদের মানে প্রশ্নটা হয় যে এটা কি ভাইরাস গঠিত, এটা কি ব্যাকটেরিয়া গঠিত? ঠিক আছে, তো এবার প্রশ্নগুলো হয়। মনে রাখবা, ডেঙ্গু একটি ভাইরাস গঠিত রোগ। মনে রাখবা, অনেকে জানো, যারা সায়েন্স স্টুডেন্ট তোমরা আসো, অবশ্যই তোমরা তো জানারই কথা। ভাইরাস কয় ধরনের? দুই ধরনের, একটা ডিএনএ ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। যেসব ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিডের আরএনএ স্ট্র্যান্ড এটা থাকে, তাদেরকে আরএনএ ভাইরাস বলে। আর যেসব ভাইরাসের দেহে ডিএনএ স্ট্র্যান্ড থাকে, তাদের ডিএনএ ভাইরাস বলে। কিন্তু মজার বিষয় হচ্ছে, মানুষের ক্ষেত্রে ডিএনএ আরএনএ উভয়ে থাকে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে হয়তো ডিএনএ থাকে, না হয় আরএনএ থাকে। যাদের ডিএনএ থাকে তাদের ডিএনএ ভাইরাস বলে, যাদের আরএনএ থাকে তাদের আরএনএ ভাইরাস বলে। এই ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস। লাখ লাখ টাকার প্রশ্ন, কোটি কোটি টাকার প্রশ্ন পথে ঘাটে আসতে পারে বাচ্চারা। এই ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস, তোমাকে মনে রাখতেই হবে। পরীক্ষায় যে কোনো মুহূর্তে আসতে পারে ডেঙ্গু কোন ধরনের ভাইরাস। প্রত্যেকে বলে ডেঙ্গু আরএনএ ভাইরাস, যদিও সেটা আমরা গল্পের মধ্যে মুখস্থ করাবো তোমাকে, জাস্ট একবার শুনে রাখো। তারপরে হচ্ছে, এটা
ফ্লাভিভিরিডি গোত্রের। ভাইরাসের অনেকগুলো গোত্র আছে, সেখানকার ফ্লাভিভিরিডি একটা গোত্র। ভাইরাসের অনেকগুলো গোত্র আছে, সেখানকার ফ্লাভিভিরিডি একটা গোত্র আছে। এই ফ্লাভিভিরিডি জাস্ট এটুকু মনে রাখো, যেহেতু আমি আজকে আধা ঘন্টার মধ্যে একটা ছোট্ট করে তোমাকে মুখস্থ করাবো, সেখানে ফ্লাভিভিরিডি আমি ব্যাখ্যা করতে যাবো না। সেটা হয়তো ভাইরাস পড়ানোর সময় ফ্লাভিভিরিডি, হোয়াট ইজ দ্য ফ্লাভিভিরিডি ব্যাখ্যা করবো। তুমি আপাতত মনে রাখো ডেঙ্গু একটা ফ্লাভিভিরিডি ভাইরাস, ডেঙ্গু একটা ফ্লাভিভিরিডি ভাইরাস। এখন আমি আবারও বলছি, এটা তোমাকে কষ্ট করে মুখস্থ রাখতে হবেই না, কারণ আমি তোমাকে গল্প পড়াবো। রানা তার পালানো বাবিকে নিয়ে গল্প বলবে। রানার ভাই একটা বিয়ে করেছিল, বুঝছো? তো রানার ভাই তার বউকে যথেষ্ট পিটাইছে, মানে এগুলো আমি গল্প বলবো তোমাদের আজকে। তো পিটানোর পর ভাবি তো বলছে না, আমি এই সংসার করব না, আমি এভাবে কষ্ট করে এখানে থাকবো না, ঠিক আছে? তো এই বাবুরে রানার ভাবি তার বাবার বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পর 2 থেকে 7 দিন পর রানা তার বাবিকে বলে, হ্যালো ভাবি, কি হয়েছে? আপনি এখানে চলে গিয়েছেন, হ্যাঁ আপনি একটু আসেন, আমি বিচার আচার করতে পারি কিনা দেখি। সেই বিচার নিয়ে আমি কথা বলবো, বিচার কি হয়েছে আমি দেখবো আসলে কার শাস্তি হয়েছে। আমি আগে একটু পড়াই। দেখো, আরএনএ ভাইরাস এবং ফ্লাভিভিরিডি, এই কথাগুলো একটু মনে রাখবা। ডিএনএ ভাইরাস, ডেঙ্গু ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এবং এটা ফ্লাভিভিরিডি গোত্রের। এখন দেখো একটা জিনিস মজা রাখবা, অনেকে আমাকে, আমি যখন আমার ডেথে আজকে ডেঙ্গি পড়ানো হবে বলছি, অনেকে আমাকে মেসেজ দিয়েছে, স্যার ডেঙ্গু না লিখে ডেঙ্গি কেন লিখেছেন? আমি অনেকবার প্রশ্ন করেছি, কোন মশা আমাদের কামড় দেয়? দেখি তোমরা বলো তো, যারা লাইভে আসো, কোন মশা আমাদের কামড় দেয়? বাচ্চারা বলো তো, কোন মশা কামড় দেয় বলো তো। এটা খুবই মজার একটা অভিজ্ঞতা, আমি তোমাকে বলবো। কোন মশা কামড় দেয় কেউ কি একটু বলতে পারবে? বা মশা কামড় দেয় না মশকি কামড় দেয়, এটা বলো না। মশা কামড় দেয় না মশকি কামড় দেয়, এটা বলো না। এটা বললেই তো হয়, মশা কামড় দেয় না মশকি কামড় দেয়, এটা বললে হবে শুধু। মশা কামড় দেয় না মশকি কামড় দেয়, বলো না বাচ্চারা, দেখি কে বলতে পারো। মশা দেয় না কামড় মশকি দে, কামড়া কামড়ের অভ্যাস কার আছে একটু বলো আমাকে। কে একজন কমেন্টে আমাকে বলো, মশা কামড় দেয় না মশকি কামড় দে বাচ্চারা? মশকি, মশকি কামড় দেয়। একটা মজার গল্প বলি তোমাদের। আমার এখন মনে আছে, মানে একটা মেডিকেলের এখানে একটা সেমিনার আমরা বসছি, সেখানে একজন স্যার আসছিলেন, আমাদের অনেক বড় স্যার। তখন চিকনগুনিয়া চলতেছিল ওই সময়। হচ্ছে আমাদের এবিএম আবদুল্লাহ স্যার, অনেকে চিনবে যদি এখানে মেডিকেলে কেউ থেকে থাকে। তো উনি আসছিলেন, তো উনি একটা গল্প বলতেছিলেন, বলে স্যার আমাদের কেন চিকনগুনিয়া হয়? এক রুগী এসে বলছে, রুগী তারা এগুলো চিনে না তো কিছু, বলে দেখুন আপনাকে এটা মশকি কামড় দেয়। তো বলে, স্যার আমাদের মশকি কেন কামড় দেয়? এখন স্যার তাকে অনেক কিছু বোঝালো যে মশকির তার প্রজননের জন্য উষ্ণ রক্তের দরকার হয়, মানুষের দেহে উষ্ণ রক্ত আছে, এটা কামড় দেয়। এই মানে আমজনা তার এগুলো বুঝে না। বলে স্যার আমি এগুলো কিচ্ছু বুঝে না, কেন কামড় দেয়? স্যার নাকি তখন বুঝাতে না পারে, তাকে দুষ্টামি করে বলছিল, আরে মিয়া, এই যে মশকি বা এই মহিলা টাইপের মানুষের কাজে হচ্ছে কামড়াকামড়ি করা, ঠিক আছে? যাই ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তার মানে এটা মনে রাখবা যে কামড়াকামড়ি করেছিল কিন্তু মশকি। তাহলে মশকি কামড় দিয়ে, মশা সাধারণত কামড় দেয় না। কেমন? মশকি কিন্তু মানুষের রক্ত খায়। মশা কি খায় রে? মশা কি খায়? মশা কিন্তু ফলের রস খায়, মধুর রস খায়। যারা গরিব তারা পাতার রস খায়, ঠিক আছে? আর যারা বড় লোক, মশার মধ্যে বলতেছি আমি, তারা কিন্তু ফলের রস খায়, ঠিক আছে, মধু খায়। কিন্তু গরিব যেগুলো আছে সেগুলো পাতার রস খায়। কিন্তু মশকি আমাদেরকে কামড় দেয়। বাই দ্য ওয়ে, আমি সেদিকে যাচ্ছি না, ম্যালেরিয়া পড়ালে আমি কোনোদিন সেটা আরও বেশি বলবো। এরকম কয়েকটা মশকির নাম দেখো, তোমাদের বাচ্চা কাচ্চার নাম রাখতে পারবো। আমি সবসময় বলি, এই নামগুলো দেখো, তোমার একটা বাচ্চার নাম যদি রাখো এডিস এজিপ্টি বেগম, ওয়াও, বিদেশি বাচ্চা, এটা শিওর বিদেশি বাচ্চা, ঠিক আছে? বাচ্চাকে দেখে মনে হচ্ছে এটা নিউজিল্যান্ডে হয়েছে। আরেকটা বাচ্চার নাম দেখো, তোমার যদি আরেকটা বাচ্চা হয় এডিস এলবোপিক্টাস, হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে এডিস এলবোপিক্টাস খাতুন, ঠিক আছে? এটা তারপরে হচ্ছে এইডিস স্কেটেলারিয়াস, আমারও কষ্ট হচ্ছে, ঠিক আছে? এরকম নামগুলো রাখবা তোমরা। তারা যখন স্কুলে ভর্তি হবে, তাদের ম্যাডামেরা এই নাম ডাকতে গিয়ে আল্লাহ মাহবুব, তা হবে মানে একটা অবস্থায় হয়ে যাবে। একটা মজার বিষয় আমি সবসময় বলি, তোমরা যখন বাসায় মনে করো ভাত খেতে যাচ্ছ, তোমার খিদা লাগে নাই, ফ্যাট ভরা একটু আগে আমি নাস্তা করে আসছি, কিন্তু আম্বর আসছে বিরিয়ানি, আমার এটা খাইতেই হবে। তখন তুমি খিদা লাগাবা কীভাবে? সুন্দর করে এটা বিশ্বাস করে 3-4 বার করে তোমরা পড়ো। খিদা না লাগলে একেবারে তোমাকে কি বলছে, গ্যারান্টি দিচ্ছে কথা ফেরত, ঠিক আছে? এইডিস এজিপ্টি, এইডিস এলবোপিক্টাস, এইডিস স্কেটেলারিয়াস, এইডিস ফলিনিয়াসেন্সিস, ঠিক আছে? আল্লাহ, খিদা লেগে যাবে শিওর, গ্যারান্টি দিচ্ছি 3-4 বার শুধু পরে দেখো খিদা কাকে বলে। বাই দ্য ওয়ে,
আমি তোমাদেরকে বলি যেসব মশকি কামড় দেওয়ার কারণে আমাদের ডেঙ্গু হতে পারে তাদেরকে চিনে রাখো, এই জাতির শত্রু। বাচ্চারা আমি তোমাদেরকে বলছি এই সবে মশকি হচ্ছে জাতির শত্রু, এদেরকে তোমরা চিনে রাখো। এরা তোমাদেরকে কামড় দিলে শুধু রক্ত খাবে না, বিনিময়ে তোমাদেরকে সেই ডেঙ্গু জীবাণু ঢুকিয়ে দেবে। কথা ঠিক কিনা? তোমাদের প্রত্যেককে এই 4 ধরনের প্রজাতির মশকিকে চিহ্নিত করতে হবে। এদের সাথে দেখা হলে মাত্র বলবে, আপুরে, বোন রে, তুই আমার পাশে আসিস না, তুই কামড় দিয়ে রক্ত খা, তুই আমাকে ডেঙ্গু দিয়ে যাইস না। কথা ঠিক কিনা? আচ্ছা যাই হোক বাচ্চারা দেখো, এইডিস এজিপ্টি, এইডিস এলবোপিক্টাস, এইডিস স্কেটেলেরিয়াস, স্কিফোলিনিয়েন্সিস বাটার বদল উচ্চারণ করবা। তাহলে আমরা এটা মনে রাখবো কিভাবে বলো? আজ আলবি স্কুল পালিয়েছে। এই যে আলবি দেখো স্কুল পালাচ্ছে, এখানে আলবি নামে কেউ আছে কিনা আমি জানি না, এখানে স্কুল পালাচ্ছে স্যার। এখান থেকে ধর এটা স্যার তো না, তার বন্ধু মনে হয় কিছু সহযোগিতা করে আসছে না স্কুল পালাতে, এগুলো এখানে আছে। আজ স্কুল পালিয়েছেন, তাহলে বলো আজ আলবি স্কুল পালিয়েছেন। বাচ্চারা বলো, আজ মানে হচ্ছে এজিপ্টি, আলবি মানে হচ্ছে এলবোপিক্টাস, স্কুল মানে হচ্ছে স্কুটেলেরিয়াস, আর পালিয়েছে মানে হলো পলিনিয়েসিয়েন্সিস। কথা ঠিক কিনা? তাহলে আলবি আজ স্কুল পালিয়েছে। কেন পালিয়েছে? আজ স্কুল পালিয়েছে আলবি। কেন আলবি পালিয়েছে আমি জানি না। আলবি তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে নিয়ে গল্প করতে হচ্ছে। আজ আলবি কি পালিয়েছে? বলো স্কুল পালিয়েছে। কথা ঠিক কিনা? আচ্ছা যাই হোক, এগুলো আমরা রাখবো মনে, প্রত্যেকে জনে জনে, ঠিক আছে? এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি ভাই, আমরা মূল গল্পে চলে যাবো। এই যে ডেঙ্গু, এই ডেঙ্গু তুমি কই? এই তো তুমি এখানে আছো। এই ডেঙ্গু ভাইরাসের 4টা টাইপ আছে। ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4, ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4, বা বিশেষ করে যা হবে হোক কোনো সমস্যা নেই, কিন্তু ডেঙ্গু ভাইরাস 2, এই যে ডেঙ্গু ভাইরাস, এটা ডেনবি 2 যেটা আছে, এটা খুবই মারাত্মক। হলে এটার কোনো কমা নাই, পদত্যাগে বাধ্য হবা। যে পদত্যাগের কোনো সম্ভাবনা নেই, পৃথিবী থেকে চলে যেতে হবে তোমাকে, অর্থাৎ মারা যাবে। তাহলে ডেঙ্গু ভাইরাসের টাইপ কয়টা? 4টা। জাস্ট একবার রিডিং করে রাখবে, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না তোমার জন্য, জাস্ট 4টা। অর্থাৎ ডেঙ্গু ভাইরাস 1, 2, 3, 4, মারাত্মক কোনটা? 2। প্রত্যেকে বলা মারাত্মক কোনটা? 2। এই জিনিসটা ছোট্ট একটা অংশ, কিন্তু আমরা মূল জায়গায় চলে যাচ্ছি আস্তে আস্তে। ডেঙ্গু ভাইরাস যারা আক্রান্ত হলে ডেঙ্গু জ্বর যে হয় সেটা 3 ধরনের। একটা জ্বরকে আমরা বলি ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে সাধারণ জ্বর, হালকা হালকা ব্যথা, হালকা হালকা গরম, কেমন কেমন লাগে, এই অবস্থা আর কি। মানে ঘুম থেকে উঠে আম্মা একটু ব্যথা ব্যথা লাগে, এটা জ্বর লাগে, আল্লাহ রে পিছন থেকে একটা ব্যথা ব্যথা হয় রে, মানে একটু মানে কেমন জানি একটু একটু আর কি, একটু একটু, এত বেশি না রে, এটাকে বলা হয় ক্লাসিক্যাল। কেমন? কিন্তু ভাই হেমোরেজিক ডেঙ্গু একটা আছে, যে ডেঙ্গু হলে এদিকে ব্যথা, এদিক দিয়ে রক্ত পড়বে, আম্মা যার গই রক্ত যার আম্মা আম্মা এত পিছর তো ব্যথা, এত রক্ত যার আর গা গরম হয়ে গিয়ে ওই গরম হয়ে গিয়ে ওই গরম হয়ে গিয়ে। কথা ঠিক কিনা? যাই হোক, এটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু। যাই হোক, হেমোরেজিক, হেম মানে হচ্ছে রক্ত, হেমোরেজিক মানে হচ্ছে রক্ত ঝরে, এরকম ডেঙ্গু। এবং এখানে কিছু র্যাশ হয়, আমরা বৈশিষ্ট্যে যাব। আরেকটা ডেঙ্গু আছে, আবেগ এসে পৃথিবীতে থাকবে না, এটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এই ডেঙ্গু হলে একেবারে আম্মা আমার ডেঙ্গু হয়েছে, এটা সেন্সলেসে পড়া যাবে, ঠিক আছে? কারণ তাদের যেটা হয় হিমো কনসেন্ট্রেশন হয় বলে একটা, অর্থাৎ ব্লাড ডেন্সিটি বেড়ে যায়। কেমন? কারণ ওইখানে তাদের প্লাটেলেটগুলো খুব বেশি ভেঙে যায়, অনুচক্রিকাগুলো ভেঙে যায়। যাই হোক, অত মেডিকেলি টার্ম তো তুমি বুঝবা না, তুমি শুধু মনে রাখো ডেঙ্গু জ্বর কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে হেমোরাজিক, কেমন, একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে তুমি বলবা যে তোমার যে ডেঙ্গু হয়, বলে এই দেখুন আমার তো একটু ক্লাসিক্যাল ডেঙ্গু চলতেছে, এখন আমি তো বের হবো না। আর নাহলে বলবা এই দেখুন আমার তো একটু হেমোরেজিক ডেঙ্গু চলতেছে, আর এটাকে তুমি টেলিফোন করে বলার সুযোগ আছে ডেঙ্গু শক সিনড্রোম চলতেছে? না, তোমার আত্মীয় স্বজন ছবি তুলে পাঠালে এরকম একটা পাঠাতে পারবে। বাই দ্য ওয়ে, তাহলে ডেঙ্গু জ্বর কয় ধরনের? 3 ধরনের, ক্লাসিক্যাল, হেমোরেজিক এবং হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এটা যা শুনে রাখলাম, কিন্তু তোমাদের যেটা লাগবে ইন্টারমিডিয়েটের বাচ্চা কাচ্চা হিসেবে, সেটা আমরা চলে যাচ্ছি ডেঙ্গুর লক্ষণগুলা। বাচ্চারা আজকের পর থেকে তোমরা চেম্বার দিয়ে দেবে, এলাকায় কোনো পথঘাটে বসে ডেঙ্গু রোগ বিশেষজ্ঞ রোগী আসলে বলবা এটা চেম্বারে লাগায় রাখবে, লাগায় রেখে বলবা যেগুলো তো পড়েন, এগুলো আপনার আছে কিনা দেখেন তো, যদি থাকে আমি ওষুধের নাম কতগুলো লিখে দেবো, তুমি এগুলো দিয়ে দিবা, আর যদি না থাকে তুমি রেফার করে দিবা। তাহলে তুমি বলবা রোগ তো আমার কমন পড়ে নাই, আপনি চলে যান, ঠিক আছে? তুমি ভিজিট করে এটা নিয়ে নিবা। যাই হোক, এখন দেখো ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর এটা আমরা এখন রানার বাবিকে নিয়ে এখন আমরা দুষ্টামি শুরু করবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ফ্লাভি ভাইরাস নামক এক ধরনের আরএনএ ভাইরাস দ্বারা আক্রান্ত, ফ্লাভি ভাইরাস গোত্রের আরএনএ ভাইরাস দ্বারা আক্রান্ত আমরা প্রত্যেকে জানি। এবং ডেঙ্গু জ্বর সাধারণত আসে 2 থেকে 7 দিন পর। কয়দিন পর? 2 থেকে 7 দিন পর এই জ্বরটা আসে।
একটা মশকে কামড় দেওয়ার পর কেউ যদি আমার বাসায় এসে হঠাৎ করে গায়ে জ্বর উঠে যায়, কেউ যদি বলে যে স্যার এটা কি হইলো, আপনার বাসায় এসে মাত্র ডেঙ্গু মশকে কামড় দিয়েছে, আমার ডেঙ্গু হয়েছে, কোষ হয়েছে তোমার, এটা তো তোমাকে কামড় দিয়ে 2 থেকে 7 দিন পর জ্বর আসবে, তোমার এখানে যে জ্বরটা উঠেছে সেটা হচ্ছে বাকলিয়া নালার পাশে কোথাও বসছিল সেখানে কামড় দিয়েছে, ঠিক আছে, এটা আমার বাসায় তো না, কারণ এটা তোমাকে বুঝতে হবে কয়দিন পর, 2 থেকে 7 দিন পর। কেমন, আমি একটু পানি হ্যাঁ। তো বাচ্চারা দেখো, আমরা এখনই গল্পটা শুরু করব। প্রত্যেকে বলো, দরজা বন্ধ করে চিল্লে চিল্লে বলো, কারো যদি ডেঙ্গু হয় তার শীত শীত ভাব থাকে, বলে শীত শীত ভাব মানে কি, শীত শীত, এই যে শীত শীত না, এটা শীত শীত ভাব থাকে, অরুচি এবং বমি থাকে, আম্মু কিছু খাইতে বললাম খাবো না, ওই যে বিজ্ঞাপন একটা দেখে না, খাবারের অংশ যদি তাকে বাকি তাহলে পরিপূর্ণ হয়ে পুষ্টি পাওয়া তাকে বাকি। আমি বিজ্ঞাপনটা বলতে পারতেছি না, হরলিক্স খাওয়াই দিয়ে তারপর আমি দেখলাম টিভিতে। তো যাই হোক, অরুচি থাকবে, অরুচিটাকে আমি একটা আঞ্চলিক ভাষায় বলি আত্মু কিছু হাইতে মনে হদ্দে, ও আত্মু কিছু হাইতে মনে হদ্দে, আত্মু শুধু কি বলা হয়, আত্মু ইরিরাই জরাইয়ের ফানলার, আর হইলে না আত্মু ঠান্ডা লাগে, ঠান্ডা হতো না হব না, আঞ্চলিক ভাষা কি হ না, মানে আঞ্চলিক ভাষা কি হয় না, শীত শীত গরমদের হতো না, এলে হদেরই বমি বমি বাপ, বমির অভাব, ঠিক আছে, বমি বমি বাপ মানে কি বমি করবে না, এই অহম মারিম হইতে কিন্তু মাইতো না, এটা হচ্ছে বমি বমি বাপ। বিশেষ করে গাড়িতে যখন মেয়েরা ওটা আমি দেখছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মেয়েরা, আমার মেয়েগুলো ভালো যারা ক্লাস করতেছে, বাকিদের কথা বলছি আমি, এরা গাড়িতে উঠে মাত্র কি আল্লাহর রহস্য আমি বুঝি না, গাড়িতে উঠেই এবার বসে, আল্লাহ এটা গাড়ি, ঠিক আছে আমি একটু বমি করি, কেমন লাগে, গাড়ি এমন কি তোমার বমি করতে হবে, গাড়িতে উঠে আল্লাহ গাড়ি এটা তাহলে আমি একটু বমি করে দিই, যাই আমার মেয়েগুলো না, এখানে যারা ক্লাস করতে চান বাকিদের কথা বলতেছে আমি। যাই হোক, এবার আসো, 103 থেকে 105 ডিগ্রি জ্বর আসে, কেমন অনেক বেশি জ্বর চলে আসে। তারপরে হচ্ছে যে কুমড় এবং কপালে ব্যথা, ডেঙ্গু মানে ব্যথা, ব্যথার বস্তা। বাংলাদেশ ব্যথা কোম্পানির পক্ষ থেকে তখন নতুন করে প্রচারণা শুরু হয়ে যাবে, কুমড়ে ব্যথা, কপালে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, গলায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তার 14 গোষ্ঠীতে ব্যথা, তার সারা দেহে ব্যথা, হাড্ডিতে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসে ব্যথা, গুছতে ব্যথা, বিশ্বাস করো কোন জায়গায় ব্যথা হয় না, সর্বাঙ্গে ব্যথা। আরে ভাই ওষুধ দেবো কোথা, তার মেরুদণ্ডে ব্যথা, গুছতে ব্যথা, মাংসে ব্যথা, পেশিতে ব্যথা, মুখে ব্যথা, নাকে ব্যথা, সব জায়গায় ব্যথা। যাই হোক ব্যথা, তাহলে ডেঙ্গু মানে প্রত্যেকে বলা, ব্যথা কোম্পানির ম্যানেজারকে কি বলা হয়, ডেঙ্গু বলে। বাংলাদেশ ব্যথা কোম্পানির ম্যানেজারকে কি বলে, ডেঙ্গু বলে। বাচ্চারা প্রত্যেকে বলে বাংলাদেশ ব্যথা কোম্পানির ম্যানেজারকে ডেঙ্গু বলে। ব্যথা আর ব্যথা, কোথায় ব্যথা, ঠিক আছে, কোমরে ব্যথা, কপালে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, গলায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, এবং বেশি রক্তকরণ হবে। কেন বলো তো, নাসির সেটা বন্ধ করো, ওই যে দাঁত মাড়ি চোখ দিয়ে রক্তকরণ হবে, কারণ অনুচক্রিকা কমে গেলে রক্তকরণ হতে বাধ্য, এই জন্য। বাই দ্য ওয়ে, এগুলো আমরা বুঝছি। এখন মনে করো জানাব আবুলের এই অবস্থা, আবুলের হঠাৎ করে শীত শীত লাগতেছে, অরুচি বমি বমি ভাব লাগতেছে, তার জ্বর উঠে গেছে, কোমরে ব্যথা, কপালে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, গলায় ব্যথা, ঠিক আছে, রক্তকরণ হচ্ছে। তখন সকিনা কি করবে? সকিনা তার পাশে বসে বসে কি করবে? সেইয়ে থাকবে, তার দিকে তাকে থাকবে, আরো ব্যথা বলো এরকম করবে না। সকিনা তাকে তরল খাবার খাওয়াবে, পারলে ফলের রস খাওয়াবে, পারলে যদি বেশি আদর মহাব্বত তার প্রতি তাকে তার মাথার গাম মুছে দিবে, ওই যে জলপট্টি মনে আছে, একটু শোয়াইয়ে মাথার এখানে একটু রুমাল দিয়ে বা করে একটু জলপট্টি দিবে, ঠিক আছে, আর পারলে একটু প্যারাসিটামল খাওয়াবে। তবু যদি না হয় সোজা অ্যাম্বুলেন্স ডেকে করে হাসপাতালে নিয়ে যেতে হবে। আবার তাকে তাকিয়েও না কখন মরে, এটা আমি দেখবো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দেখো, আমরা যেটা বলতেছিলাম, আমার সাথে সাথে আজকে যদি আমরা এটা মুখস্থ করতে পারি, আজকে আমাদের অর্জন শেষ। কারণ এই লক্ষণগুলো অনেকে ভুলে যায়। আমি ডেঙ্গুর লক্ষণ পড়ালাম, জন্ডিসের লক্ষণ পড়ালাম, ম্যালেরিয়া পড়ালাম, পরীক্ষার হলে গিয়ে তোমরাই তো সেই আবিষ্কারক যারা ডেঙ্গু ম্যালেরিয়া সবগুলো মিশাই এমন একটা লক্ষণ দা আল্লাহ মাহবুব স্যার দেখে কিছুক্ষণ মনে হয় ডেঙ্গু, পরের লাইন পড়লে মনে হয় এটা ম্যালেরিয়ার দিকে যাচ্ছে, পরের লাইন পড়লে মনে হয় জন্ডিস। মানে এমন কোন বিজ্ঞানী তুমি তিনটা মিশাই এমন কিছু করো। যাই হোক, সেই পরীক্ষার হলে আকাম কুকামগুলো করা যাবে না, এগুলো করা যাবে না কিন্তু। তো এই জন্য আমি সাধারণত এই ডেঙ্গুটা একটা গল্প দিয়ে মুখস্থ করাই, আবার জন্ডিসটা একটা কবিতা লিখে মুখস্থ করাই, আলাদা আলাদা থাকার জন্য। কেমন এখন মনে হবে খুব ইজি, কেন আমাকে গল্প দিয়ে মনে রাখতে হচ্ছে, কিন্তু একদিন যখন
এরকম অনেকগুলো রোগ একসাথে হয়ে যাবে, ডেঙ্গু, তারপরে হচ্ছে জন্ডিস, তারপরে হচ্ছে যে তোমার কলেরা, তারপরে তোমাদের ইন্টারমিডিয়েটে যা আছে ম্যালেরিয়া, তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, কেমন, তারপরে আরও অনেকগুলো রোগ আছে, আমি যদি গনেরিয়া, সিফিলিস, অনেকগুলো রোগ, তো সবগুলো যখন একসাথে হবে, হায় রে বাইরে কোথায় যে ব্যথা হয়েছিল, কোন রোগে যে গাড়ে ব্যথা ছিল, আমি আল্লাহ মাহবুদ মনে থাকবে না। তো এই জন্য আমি বলি সবসময় এগুলাকে মনে করে একটু হালকা একটু গল্প টল্প দিয়ে মনে রাখতে হয়। তো এখন আমরা একটা গল্প বলবো, তোমরা প্রত্যেকে একটু দেখো এখানে। আমি গল্পে যাওয়ার আগে আমি একটু তাদের চিকিৎসার একটু দেখা দিয়ে আসি, তারপর আমি গল্প দিয়ে শেষ করে দিব আজকের ক্লাসটা। দেখো, কারোর ডেঙ্গু হলে এখন তুমি তো চেম্বার দিয়ে দিছে, কি করবা, রুগীকে বলবে এগুলো একটু পরীক্ষা করে আসেন, দেখে দেখে লিখে দিবা, রুগী পরীক্ষা করে আনো, কারণ তোমরা দেখবা যে ডেঙ্গু হয়েছে কিনা এটা প্লাটিলেটের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারবা। যাই হোক, প্লাটিলেট পরীক্ষা করলে এটা কমে যায়, প্লাটিলেট পরীক্ষা করলে কমে যায়। এই টার্মটা তোমরা নিও না, এটা ভুলভাবে ওখানে আসছে, প্লাটিলেট পরীক্ষা করলে কমে যায় দেখবা, কারণ প্লাটিলেট মানে হচ্ছে অনুচক্রিকা, এটা তোমরা একটু দেখবা। আর ধরো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই তিনটার পরিমাণটা একটু মেপে দেখতে হবে তোমাকে। এটা জাস্ট তোমরা এমনি স্লাইড থেকে রাখিও, ওটা তো বেশি গুরুত্বপূর্ণ না। কিছু ওষুধের নাম তোমরা দেখো, যদি তোমরা চিকিৎসা দিবা না এমনি জেনে রাখো। তাদেরকে প্যারাসিটামল বেশি দিতে হবে। আমাদের আবদুল্লাহ স্যার একটা কথা বলতে, এরকম রোগ যদি হয়, চিকনগুনিয়া যদি কারো হয়, তাকে বস্তা বস্তা প্যারাসিটামল খাওয়াও। বস্তা বস্তা প্যারাসিটামল অর্থটা হচ্ছে যে মানে প্যারাসিটামল দিতে হবে, এটা বুঝিয়েছিলেন আর কি। এটার জন্য আলাদা করে এত বেশি দিতে প্যারাসিটামল দাও, বস্তা বস্তা প্যারাসিটামল, এটা প্যারাসিটামল খাবে। আর কিছু অ্যান্টিবায়োটিক মনে হয় ডিগ্রি ডিগ্রি করে এখান থেকে কয়েকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে আর কি। আর অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, কারণটা হচ্ছে প্লাটিলেট যেহেতু অলরেডি ভেঙে যায়, আবার অ্যাসপিরিন জাতীয় ওষুধ ভেঙে ফেলে। তোমরা এটাগুলো একটু বুঝবা না, কম বুঝবা, জাস্ট একটু দেখে রাখবা। কিন্তু তোমার ইন্টারমিডিয়েটে যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হচ্ছে এইটা, তোমাকে এই লক্ষণগুলো মনে রাখতে হবে। আচ্ছা দেখো, আমার সাথে সাথে প্রত্যেকে রেডি হও। এতক্ষণ শুনছো, এখন মুখস্থ করে ফেলবো, আর বেশিক্ষণ না সময়, আমরা 4-5 মিনিটে গল্পটা মুখস্থ করবো। আমি তোমাদের একটু গল্প বলি ভাই। গল্পটা হচ্ছে মুখোমুখি। রানা নামে একটা ছেলে ছিল, রানা নামে একটা ছেলে ছিল। তো এই রানা ছেলেটার একটা ভাই মনে করো একটা বিয়ে করলো, ঠিক আছে। তো নাচি বললো, রানার ভাই বিয়ে করলো। তো বিয়ে করার পর রানার ভাই তার বউকে যথেষ্ট মনে করো যে পিটাইছে, ঠিক আছে। কেন পিটাইছে আমরা রহস্য এখনো যায় না। আমার এই গল্প অনেক দিন ধরে চলে, তোমরা যারা লাইভে আছো, আমার আগের স্টুডেন্ট, অনেক আগের স্টুডেন্ট যারা আছে, তোমরা জানবা যে এই গল্প আমি অনেক দিন ধরে বলতেছি। রানার ভাই তার বাবিকে পিটাইছে, এর বিচার এখনো তোমরা কোথাও পাও নাই, ঠিক আছে। এই বিচার কোথাও হবে কিনা আমি জানি না, এগুলো কল্পনার জগৎ, আমার বানানো গল্প, ঠিক আছে। রানা নামে পৃথিবীতে এরকম কেউ ছিল কিনা, তার একটা ভাই ছিল যে আবার বিয়ে করে বউকে ফিটাইছিল। তো এগুলো হচ্ছে আমার একটা কাহিনী আর কি, আমি বানাই। তোমরা কল্পনার রাজ্যে মনে করো রানা নামে একটা ছেলে ছিল, রানার একটা ভাই ছিল। রানার ভাই একটা বিয়ে করলো, বিয়ে করার পর এমন কি হলো আমি জানি না, রানার ভাই তার বাবিকে, আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি গল্পটা বলতে গিয়ে, তার বাবিকে যথেষ্ট পিটাইলো। তো পিটাইলো, বাবি তো পালাই গেল, বাড়ি থেকে পালিয়ে গেল। তো পালিয়ে আমার কান্না আসতেছে, আসলে আবার হাসি আসতেছে। তো পালিয়ে গিয়ে সে চলে গেছে তার বাবার বাড়িতে। এবার রানার ভাই বলতেছে, 1 দিন 2 দিন 3 দিন আসে না, রানার বাবি আর আসে না। তো রানার ভাই বলতেছে এটা তো উচিত হয় না, তাকে পিটাইছে। আরে রানা রে, ও ছোটো ভাই রে, তুই তোর বাবিকে একটু কল দিয়ে একটু ডেকে নিয়ে আয়, এই বিচারটা করে দে না। আমি তো ভুল করে, আমি তো মারি নাই, তো পিটাই নাই তো, তোর বাবি এমনি চলে গেছে। যে যাই হোক, রানা বেচার এখন ভাইয়ের কথা শুনে বাবিকে কল দিছে, হ্যালো বাবি, আপনি পালিয়ে গেছেন, কোথায় আছেন, একটু চলে আসেন, ঠিক আছে। তাহলে দেখো, রানা তার পালানো বাবিকে 2 থেকে 7 দিন পরে ডেকে এনে জিজ্ঞেস করলো, কয়দিন পর, 2 থেকে 7 দিন পর যে ডেকে এনে জিজ্ঞেস করলো। রানা তার পালানো বাবিকে 2 থেকে 7 দিন পরে ডেকে এনে জিজ্ঞেস করলো, বাবির সেদিন কি হয়েছিল। বাবি এখানে বসা, ভাই এখানে বসা, প্রত্যেকে মনোযোগ দাও। বাবি এখানে বসা, ভাই এখানে বসা। এখন বাবিকে যখন জিজ্ঞেস করলো বাবি সেদিন কি হয়েছিল, বাবি আবেগ আপ্লুত হয়ে গেল, বলে রানা রে সেদিন শীত ভাব ছিল, বলে রানা রে সেদিন শীত ভাব ছিল। বলে বাবি তারপর কি হলো, বলে আমার যখন অরুচি এবং বমি ভাব, সে কথা তোমার ভাইকে বললাম, তোমার ভাইয়ের মাথা হঠাৎ করে 103 থেকে 105 ডিগ্রি গরম হয়ে গেল। রানা বলল, আল্লাহ বাবি তারপর কি হলো, এরপর কি হলো। বলে পাশে একটা কুকের বোতল ছিল, এই যে কুকের বোতল, পাশে একটা কুকের বোতল, কুক মানে কি বলো, কুমার এবং কপাল, যাই হোক, পাশে একটা কুকের বোতল
বোতল ছিল। রানা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কিরে ভাবি তারপর কি হলো? বলে কোকের বোতল নিয়ে আমার গাঁড় ধরে হাড়ের মধ্যে পিটাইতে থাকলো, আমার গাঁড় ধরে হাড়ের মধ্যে পিটাইতে থাকলো। রানা আশ্চর্য হয়ে যাচ্ছে, আল্লাহ ভাবি এটা কি হলো, এভাবে মারছে তো আমি জানি না, তারপর কি হলো? তখন বললো আমি মাগো মা বলে ব্যথায় চিৎকার করে উঠলাম, মাগো মা মাগো মা মাগো মা, মানে মাথা গলা মেরুদণ্ড, মাগো মা মাগো মাগো মা বলে ব্যথায় চিৎকার করে উঠলাম। রানা আশ্চর্য হয়ে গেছে, কিরে ভাবি আমি তো মনে হচ্ছে তোমাকে একটু সত্তাপ্পর দিয়ে দৌড়াই দিয়েছে, তোমার এই অবস্থা কেমন হলো? বলে রানা রে তুই বলিস না, তখন আমার সারা দেহ থেকে রক্ত জড়তে থাকলো। রানার মাথা একদম গরম হয়ে গেল। রানার ভাবি এদিকে বসা, রানার ভাই এদিকে বসা। রানার ভাইকে বললো, ও বদ্দা রে, ও ভাই রে তুই কি করলি না করে মাইল লিখিয়া? রানার ভাই বলতেছে, এ রানা তুই এসব কথা শুনিস না, আমি তোরে বলি, এই মহিলাকে আমি তরল খাবার খাওয়াইছি, এই মহিলাকে আমি ফলের রস খাওয়াইছি, এই মহিলার আমি মাথার গাম মুছে দিছি, এই মহিলা যখন তার জ্বরের কথা বলছে আমি তাকে প্যারাসিটামল এনে খাওয়াইছি, জটিল হলে প্রয়োজনে আমি তাকে হাসপাতালে নিতাম। এইগুলা সব সে ডং করতেছে, ডং ডং ডং। তাহলে বাচ্চারা ডং মানি কি বলো? ডেঙ্গু। ডং মানে কি? ডেঙ্গু। ডং মানে কি? ডেঙ্গু। তাহলে দেখো প্রত্যেকেরই মনে থাকবে ডেঙ্গুর যে বৈশিষ্ট্যগুলা। রানা পালানুবাবিকে, রানা মানে আরানো ভাইরাস, পালানুবাই মানে প্লাবিবিরিডি। রানা পালানুবাবিকে 2 থেকে 7 দিন পরে ডেকে এনে 2 থেকে 7 দিন পর জ্বর আসে, জিজ্ঞেস করেছিল ভাবি সেদিন কি হয়েছিল? ভাবি বলেছিল সেদিন শীর্ষে ভাব ছিল। তোমরা প্রত্যেকে বলো, অরুচি এবং বমির কথা যখন ভাইকে বললো, ভাইয়ের মাথা 103 থেকে 105 ডিগ্রি গরম হয়ে গেল। পাশে একটা কোকের বোতল ছিল, কোক মানে কোমর এবং কপালে, তার ঘাড়ে ধরে হাড়ের মধ্যে পিঠাইতে থাকলো যে মাগো মা মাগো মা, মাথা গলা মেরুদণ্ড, মাগো মা মাগো মা মাগো মা বলে চিৎকার করে উঠলো। তার সারা দেহে তোকে রক্ত জ্বললো। ভাইকে জিজ্ঞেস করলো, ভাইরে তুমি কি এটা করছো নাকি? বলে বিশ্বাস কর আমি এগুলো কিচ্ছু করে নাই, তোর বাবিরে আমি তরল খাবার খাওয়াইছি, ফলের রস খাওয়াইছি, মাথার গাম মুছে দিছি, প্যারাসিটামল এনে খাওয়াইছি, বিশ্বাস কর জটিল হল আমি হাসপাতালে নিতাম। এই মহিলাগুলো সব ডং করতেছে। ডং মানে কি বলো? ডেঙ্গু। কথা ঠিক কিনা? যাই হোক, এই হচ্ছে কথাবার্তা আর কি বাচ্চারা। তো তোমরা মনে করো যেগুলো পারবা, তোমরা বাসায় বসে বসে এই অভিনয় করবা, বসে বসে মনে করো তুমি নিজেকে রানা মনে করো, একজনকে রানার ভাই বানাও, একজনকে ভাবি বানাও, তারপরে এই অভিনয়গুলো যখন করবা ডেঙ্গু এমনি মুখস্থ হয়ে যাবে। আমি যে গল্পটা বললাম, আজ থেকে 10 বছর পরেও যদি জিজ্ঞেস করে ডেঙ্গু কোন ভাইরাস, তোমরা অবশ্যই বলবা আরেনা ভাইরাস। আমি যদি জিজ্ঞেস করি এটা কোন গোত্রে, তোমরা অবশ্যই বলবো প্লাবি গোত্রে। তোমরা পালানুবাবির কথা মনে আছে? আমি যদি বলি কয়দিন পর জ্বর আসে, তুমি বলবা 2 থেকে 7 দিন পর জ্বর আসে, কারণ আমি বলেছি 2 থেকে 7 দিন পর ডেকে এনে। আমি যদি বলি তার লক্ষণগুলো কি, তোমার মনে পড়বে সেদিন শীত শীত ভাব ছিল। অরুচি এবং বমির কথা যখন বললো, তার মাথা কত ডিগ্রি গরম হয়ে গেলে এগুলো মনেতে পড়বে। এবং পাশে কিসের বোতল ছিল? কোক, কোমর এবং কপাল, ঘাড় ধরে হাড়ের মধ্যে পিটাইতে থাকলো, গাঁড় হাড় এবং পেট, মাগো মা, মাথা গলা মেরুদণ্ড, মনে পড়বে তো তাই না? রক্ত জ্বর ছিল। যাই হোক, আশা করি এই বাচ্চারা মনে থাকবে। একটু কমেন্ট করো তো তোমরা, পারবা কিনা বলো তো বাচ্চারা, একটু বলো তো তোমরা প্রত্যেকে পারবা কিনা বলো তো, একটু পারবা? বাচ্চারা পারবা তো ইনশাল্লাহ? তাহলে দেখো এই ডেঙ্গুর লক্ষণগুলোকে বাসায় গিয়ে এবার পড়তে হবে, টেবিলে গিয়ে ডেঙ্গু 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 ডেঙ্গু, শীত শীত ভাব থাকে, শীত ভাব থাকে, কচু থাকে কচু। এভাবে কেন পারবা? গল্পে গল্পে, সন্ধে সন্ধে, নাচতে নাচতে টেবিলে পড়ার দরকার আছে। কোন একটা বন্ধুর সাথে দেখা হয়েছে মনে করো, পথে হাঁটতেছ, দোস্তরে এক ঘটনা ঘটছে। কি হয়েছে জানো? ওই রানা আছে না, এটা আশ্চর্য হচ্ছে, কোন রানা বাদ দেয় না, ওই রানা আছে না, রানার ভাবি একটা পালাই গেছে, একটা বিচার করছে। তো আল্লাহ কি হয়েছে রে? রানার ভাবিকে বলে বুঝছ সেদিন বলে শীত শীত ভাবছিল, অরুচি আর বমির কথা বলছে, তার ভাই নাকি বলে 103 থেকে 105 ডিগ্রি মাথা গরম করে ফেলছে। তোমার বান্ধবী বন্ধু সে আশ্চর্য হয়ে শুনতেছে, বলে কি বলো? তারপর কি হয়েছে রে? বলে ফাঁসে একটা বলে কোকের বোতল ছিল, এটা নিয়ে তার ঘাড় ধরে হাড় করে ফিটে, আল্লাহ কি বলো? এটা কি হয়েছে? তারপর গেছিল মাগো মা বলে মাথা ব্যথা চিৎকার করছে, সারা দেহ থেকে নাকি রক্ত যাচ্ছে। এ কি রোডি, এ কি ও ভাই? তারপর কি যে তোর বাইয়ের কিছু না করে? বলে বাইরে বলে রানা জিজ্ঞেস যে এই কি করছো ভাইয়া ভাবি রে? তখন ভাই বলে হদে তারা ফলের রস হাওয়াই, তরল খাবার হাওয়াই, মাথার গাম মুছে দিয়ে প্যারাসিটামল হাওয়াই, জটিল হাসপাতালে তুমি ডঙ্গরত দে। যাই হোক, এই যে তোমার বন্ধু মনে করছে আসলে গল্প করতেছে, কচু করতেছে, পড়া হাজিরা দিচ্ছ, তুমি জানো না। মেয়েদেরকে বলি ধরো তোমরা রিক্সা নিয়ে যাও না, তো রিক্সা নিয়ে যাওয়ার সময় রিক্সা লাগে তুমি 20 টাকা ভাড়া দিবে না, ভাড়া তুলে নাও না। রিক্সা যখন চালানো শুরু করবে, বলে আঙ্কেল বুঝছেন এক ঘটনা ঘটছে। ওই যে রানা আছে না, তুমি পড়া হাজিরা দিচ্ছে এটা জান না, ওই যে রানা আছে না, রানা তার ফালানো ভাবি কেনে বলে বিচার করছিল, তার ভাই বলে ফিটাইছিল, বুঝছেন আঙ্কেল? রিক্সাওয়ালা তো আবেগ আপ্লুত হয়ে যায়, বলে আঙ্কেল ওই দিন বলে শীত শীত ভাবছিলাম,
ভাবি বলে ওরসিয়ার ভূমির কথা বলছে, ভাইয়ের মাথা বলে 103 থেকে 105 ডিগ্রি গরম হয়েছে। আঙ্কেল আপনিই বলেন ঘটনাটা কী হইলো। বলে পাশে একটা কুকের বোতল ছিল, শিও রিক্সাটা চুপ থেকে পানি পড়তেছে, বলে কুকের বোতল নিয়ে ঘাড় ধরে হাড়ের মধ্যে ফিটাতে মাগো মা বলে, আবার এটা বেশি জোরে বলি, রিক্সাওয়ালা মাগো মা বলে ড্রেনে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখছো হাঁটতে হাঁটতে টেবিলের গুলি মারি পথ পড়ালেখা শিখবো, কি বলো, টেবিলে গুলি মারি আমরা হাঁটতে হাঁটতে গাইতে গাইতে চলতে চলতে, ঠিক আছে, আমরা পড়া মুখস্থ করে ফেলবো। তো বাচ্চারা পারবা তো? গল্পটা তোমাদের কেমন লাগলো বলো, পড়া মুখস্থ থাকবে কিনা বলো বাচ্চারা, পড়া মুখস্থ থাকবে তোমাদের? এটা হালকা কমেন্ট করো, পড়া কি তোমাদের মুখস্থ থাকবে? আল্লাহ, এখানে তোমাদের নাসিবে একটা কথা বলছে, রিক্সাওয়ালার নাম যদি রানা হয়, কমেন্ট করছে কে? আল্লাহ, রিক্সাওয়ালার নাম যদি রানা হয় আর বাড়ি যাওয়া হবে না, আর বাড়ি আর বন্নাম করো দৌড়ি তুই, ঠিক আছে নেই আঞ্চলিক ভাষা আর কি, ওডি তোমরা মাইন্ড করি না, এটা আমি আঞ্চলিক মাঝে মধ্যে বলি একটু। তো ইনশাল্লাহ মুখস্থ থাকবো। তো তো এরকম আমরা প্রায় সময় এক একটা ভিডিও নিয়ে আসবো। নাসির ওকে কয়জন তো লড়াই দাও, তাদের দাও। আচ্ছা শোনো, তোমাদেরকে বলি তাহলে, এখানে তোমরা অনেক বেশি শেয়ার করছো, কমেন্ট করছো, লাইক দিয়েছো, অনেকজন হয়ে গেছে নাকি। তোমরা আগামী শুক্রবার তো আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো, আরেক রং করবো আমরা আরেকটা গল্প নিয়ে আসবো, তোমরা চলে আসবা, যার ঘন্টা আধা ঘন্টা বসে গল্প পড়া মুখস্থ করবো। তো আগামী শুক্রবারে তাহলে আমরা আজকের বিজয়ীটা ঘোষণা করি, কি বলো? আগামী শুক্রবার 8টা বাজে ইনশাল্লাহ আমরা আসবো লাইভে, তোমরা থাকবা। এর মধ্যে তোমরা একটু এটা শেয়ার তিয়ার করে দাও, বাচ্চাদেরকে একটু রানার ভাই যে বউ তো ফিটাইছে, মনে করো তারেকও ক্লাস করতেছে, আমার অনেক আগের স্টুডেন্ট তারেক, ভেরি গুড, তোদের ক্লাসরুমে পড়াইছিলাম আমি এটা, ঠিক আছে। তো তোমরা একটু শেয়ার তিয়ার করে দাও, তাহলে সব কিছু মিলিয়ে শুক্রবারের মধ্যে যতটা শেয়ার হয়, কমেন্ট হয়, লাইক হয়, তার জন্য পুরস্কার দিয়ে দিব। তাহলে আগামী শুক্রবারের মধ্যে, শুক্রবার রাত 8টার মধ্যে যে মানে যারাই বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দিব। আর শুক্রবারেরটা এরপরে সোমবারে দিব, এবার শনিবারে দিব, এবার করেও দিব আর কি, ঠিক আছে। তো আমরা এভাবে মিনিমাম 6-7টা এরকম লাইভ ক্লাস করব আমরা। তো তাহলে আজকে সরাসরি ঘোষণা করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু তোমরা অনেকজনে নাকি এখানে শেয়ার করছো, খুব বেশি সমর্থন দেখিয়েছো, খুব ভালো। তো তাদের থেকে একটু ওই দিন লটারি দিব, কেউ সবাইকে বাছাই করে, কি বলো? তাহলে নিরপেক্ষ হবে জিনিসটা। এখন হুট করে বলে দিলে এক্সাম পাইলে আবার একজন হলে খারাপ লাগবে যদি এরকম হয়। তাহলে কি বলো বাচ্চারা, ইনশাল্লাহ আমরা শুক্রবারে তোমাদেরকে কি দিয়ে দিব? শুক্রবার অবশ্যই তোমাদেরকে টি শার্ট এবং ওই শিক্ষা সামগ্রী এটা আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব। যে বিজয়ী হবে ওখানে ঘোষণা করবো শুক্রবার রাত 8টায়। নতুন কোনো টপিস, কোনো মজার টপিস থাকবে ইনশাল্লাহ, আমরা ওইটা নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের লেকচারটা তোমাদের যদি ভালো লাগে আবারও বলবো, তোমরা একটু শেয়ার করবা, কমেন্ট করবা, মেনশন করবা প্রত্যেকে যাতে দেখে। এবং আমি আবারও বলি, আমাদের পহেলা জুলাই থেকে সেকেন্ড ইয়ার, অর্থাৎ বর্তমান যারা ফার্স্ট ইয়ারে আসো, সেকেন্ড ইয়ারে যাবা SSC 22, অর্থাৎ SSC 2022 যারা আসো তাদের জন্য সেকেন্ড ইয়ার কোর্স শুরু হচ্ছে পহেলা জুলাইয়ের মধ্যে। তোমরা পেমেন্ট করলে তোমাদের একটা বিশাল ছাড় আছে, তোমরা আমাদের এই গ্রুপে যাবা এবং এই ভিডিওর সাথে ওই লিঙ্কটা থাকবে। এই ভিডিওর সাথে তোমার ভর্তি কীভাবে হতে হবে না হবে সবগুলো লিঙ্কটা এখানে থাকবে, তোমরা সেই অনুযায়ী ভর্তি কার্যক্রম করে ফেলবা। আমি বারবার বিশ্বাস করি বায়োলজি বুঝবো, সাথে আমরা মুখস্থ রাখবো। মুখস্থ রাখতে হলে আমার প্রাক্তন স্টুডেন্ট যারা আছে, কারণ অনেকে লাইভে দেখতেছে, তারা জানা আমার কৌশলটা। আমি গল্প, ছন্দ, কবিতা, আড্ডা এগুলো মজা করে আমরা পড়াই, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমরা সেভাবেই সেকেন্ড ইয়ার ক্লাসটা আগাবো। তোমরা যারা সেকেন্ড ইয়ার যাচ্ছ ফার্স্ট ইয়ার থেকে, যাদের এই গল্প, ছন্দ, আড্ডা ভালো লাগে, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবা পহেলা জুলাইয়ের মধ্যে ইনশাল্লাহ। পহেলা জুলাইয়ের পরবর্তী হওয়া যাবে, কিন্তু পহেলা জুলাইয়ের মধ্যে ভর্তি হলে তোমার একটা ছাড় আছে, বিশাল ধরনের একটা ছাড় আছে, তোমরা সেটা জেনে নিবে আমাদের বিভিন্ন পোস্ট থেকে। আর SSC 21 যারা আছো সামনে পরীক্ষার্থী, তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। পয়লা জুলাই থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে, তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলে দিবা, প্রত্যেকে এসো, তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আমরা এরকম মজা করতে করতে শিখবো। তাদেরকে জাস্ট বলো যে যেখানে শিখেছো ধন্যবাদ, সমস্যা নেই, কিন্তু একবার আসো না, আমরা একটু মজা করি না, কি বলো, মজা করে শিখি না। তাদেরকে আসতে বলো, এবং সেটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেগুলো আমাদের এই গ্রুপে লিঙ্ক দিয়ে আসে, সব কিছু দিয়ে আসে, তোমরা সেভাবে করে ফেলবা। আজকের লেকচার এখানেই শেষ করে দিচ্ছি, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী শুক্রবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টায় অন্য কোনো মজার টপিক্স নিয়ে। তোমরাও আসিও, এই 30-40 মিনিট থাকবো, মজা পড়ালেখা শিখবো। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।